ডিয়ার ভিউয়ার্স, ইউ আর অল ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশন। তোমাদের সবাইকে ইংলিশন চ্যানেলে স্বাগত জানাই। এখন আলোচনা করব উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ কবিতাটি। তবে এটি শুরু করার আগে যারা চ্যানেলটিতে নতুন এসেছো তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আলোচ্য কবিতাটির শিরোনাম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। এখানে আপন হলো একটি প্রিপোজিশন যা কোনো কিছুর উপরে বা ভাগে বা উপরিতলে অবস্থান বোঝাতে ব্যবহার করা হয়। আর ওয়েস্টমিনস্টার ব্রিজ হলো একটি ব্রিজ বা সেতু যা ইংল্যান্ডের লন্ডন শহরের কাছে টেমস নদীর ওপর অবস্থিত। অর্থাৎ আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ বলতে ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপরে অবস্থানকে বোঝানো হয়েছে। কবিতার কবি হলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তিনি ছিলেন 19 শতাব্দীর অন্যতম মহান কবি। এখন কবিতাটি বুঝতে গেলে কবিতাটি রচনার অনুপ্রেরণার ঘটনাটি জানা প্রয়োজন রয়েছে। কি সেই ঘটনা? কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার বোন ডরোথির সঙ্গে 1802 সালের 31শে জুলাই ইংল্যান্ডের লন্ডন থেকে ফ্রান্সের কালাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। সময়টি ছিল খুব সকালবেলা, ভোরবেলা। কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং তার বোন ঘোড়ার গাড়িতে ছিলেন যখন তারা টেমস নদীর ওপর অবস্থিত ওয়েস্টমিনস্টার ব্রিজটি অতিক্রম করেছিলেন। তখন কবি ব্রিজের ওপর থেকে লন্ডন শহরটির সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন এবং এই কবিতাটি লেখার অনুপ্রেরণা পেয়েছিলেন। কবিতাটি চূড়ান্ত রূপ পেয়েছিল যখন কবি ও তার বোন 3রা সেপ্টেম্বর 1802-এ ফ্রান্স থেকে ফিরছিলেন। আলোচ্য কবিতার মধ্যে 14টি পংক্তি রয়েছে। আমরা জানি 14টি পংক্তি বিশিষ্ট বা লাইন বিশিষ্ট কবিতাকে বাংলায় চতুর্দশপদী কবিতা বলা হয় বা ইংরেজিতে সনেট বলা হয়। আলোচ্য কবিতাটি একটি সনেট, কেননা এখানে 14টি লাইন বা পংক্তি রয়েছে এবং এই সনেটটির রাইম স্কিম হলো এ বি বি এ সি ডি সি ডি সি ডি। নাও লেটস স্টার্ট দ্য পোয়েম। কি বলা হচ্ছে? আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। আর্থ হ্যাজ নট এনিথিং, পৃথিবীর কোনো কিছুই নেই, টু শো দেখানোর মতো বা দেখানোর জন্য, মোর ফেয়ার আরও সুন্দর। ফেয়ার হচ্ছে সুন্দর, মোর ফেয়ার হচ্ছে আরও সুন্দর। তাহলে পুরো লাইনটাকে একসঙ্গে বলা যেতে পারে, পৃথিবীর কোনো কিছুই নেই আরও সুন্দর দেখানোর মতো বা দেখানোর জন্য। এখানে কবি লন্ডন শহরের সৌন্দর্যের প্রশংসা করতে করে বলছেন যে পৃথিবীর কোনো কিছুই নেই আরও সুন্দর দেখানোর মতো। এখানে কবি আর্থের ওপর কী করেছেন? ব্যক্তিসত্তা আরোপ করেছেন। ইংরেজিতে আমরা বলি পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন কি না, কোনো জড় বস্তু হতে পারে, কোনো প্রকৃতির কোনো উপাদান হতে পারে বা কোনো বিমূর্ত ধারণা হতে পারে। তার উপর যখন মনুষ্য গুণ আরোপ করা হয়, ব্যক্তিসত্তা আরোপ করা হয়, তখন তাকে ইংরেজিতে বলা হচ্ছে পার্সনিফিকেশন। এখানে পৃথিবীটাকে একটা প্রেজেন্টার, একটা উপস্থাপক হিসেবে দেখানো হচ্ছে। পৃথিবী যেন তার সুন্দর বস্তুগুলোকে উপস্থাপন করছেন এবং তার মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে লন্ডন শহরটি। তারপর বলা হচ্ছে ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই সাইড সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি। ডাল উড হি বি অফ সোল, এটাকে আমরা নিজেদের সুবিধার জন্য অর্থটা বোঝার জন্য এরকম করে বলতে পারি, হি উড বি ডাল অফ সোল। হি উড বি, সে হবে, ডাল হচ্ছে অনুভূতিহীন, বোধহীন, অফ সোল, সোল হচ্ছে আত্মা, মন, স্পিরিট যেটাকে আমরা বলি। তাহলে আমরা সহজ করে বলতে পারি তার মন হবে অনুভূতিহীন। কার? হু কুড পাস বাই, যে অগ্রাহ্য করে বা উপেক্ষা করে পেরিয়ে চলে যেতে পারে। পাস বাই হচ্ছে অগ্রাহ্য বা উপেক্ষা করে পেরিয়ে চলে যাওয়া। যে অগ্রাহ্য করে বা উপেক্ষা করে পেরিয়ে চলে যেতে পারে, এ সাইড একটা দৃশ্য, সো টাচিং যেটা এত মর্মস্পর্শী বা হৃদয়স্পর্শী, ইন ইটস মেজেস্টি তার মহিমায়, তার আপন মহিমময় রূপে। তাহলে পুরো অংশটা আমরা একসঙ্গে কী বলতে পারি? দুটো লাইনের, তার মন হবে অনুভূতিহীন, যে তার আপন মহিমময় রূপে এত মর্মস্পর্শী বা হৃদয়স্পর্শী একটা দৃশ্য, সেটা দেখে অগ্রাহ্য করে বা উপেক্ষা করে পেরিয়ে চলে যেতে পারে। কবির মতে যে ব্যক্তি এই সুন্দর লন্ডন শহরটিকে না দেখে, তার সৌন্দর্য না উপভোগ করে পেরিয়ে অগ্রাহ্য করে বা উপেক্ষা করে চলে যেতে পারে, সে হচ্ছে অনুভূতিহীন, সৌন্দর্যের প্রতি অনুভূতিহীন, তার মনের মধ্যে কোনো সৌন্দর্য বোধ নেই, সে হচ্ছে আনঅ্যাস্থেটিক। তারপর কি বলা হচ্ছে? দিস সিটি নাও ডোথ লাইক এ গার্মেন্ট উইয়ার দ্য বিউটি অফ দ্য মর্নিং। কী বলা হচ্ছে? দিস সিটি, এই শহরটি বলতে কোন শহরটির কথা বলা হচ্ছে? লন্ডন শহরটির কথা বলা হচ্ছে। কবি এখানে কবিতার মধ্যে সরাসরি লন্ডন শহরটির নাম উল্লেখ করেননি। এখানে কবিতার নামকরণে শিরোনামে ওয়েস্টমিনস্টার ব্রিজ কবিতাটি উল্লেখ করা হচ্ছে। যেহেতু ওয়েস্টমিনস্টার ব্রিজের কথা বলা হচ্ছে, তাহলে কোন নদীর কথা বলা হচ্ছে? টেমস নদীর কথা বলা হচ্ছে। এবং কোন শহরের কথা বলা হচ্ছে? লন্ডন শহরের কথা বলা হচ্ছে। তাহলে বলা হচ্ছে দিস সিটি, শহরটির নাম এখন
ডোথ মিন্স ডাজ। এখানে সেন্টেন্সটি হচ্ছে এখানে অংশটি হচ্ছে অ্যাফার্মেটিভে সাধারণত সাবজেক্টের পরে ডু বা ডাজ ব্যবহার করা হয় না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ফর দ্য সেক অফ এমফেসিস জোর দিয়ে বোঝানোর জন্য কি করা হয়, সাবজেক্টের পরে এবং মেন ভার্বের আগে ডু বা ডাজ ব্যবহার করা হয়। এখানে করা হয়েছে ডোথ শব্দটা ডাজ অর্থে প্রযোজ্য হয়েছে, যদিও এখানে ডাজ কথাটা ব্যবহারের ক্ষেত্রেও এখানে অর্থের বিশেষ কোনো পরিবর্তন হচ্ছে না, এখানে ডাজের কোনো আক্ষরিক অর্থ হচ্ছে না। তাহলে কি বলা হচ্ছে, দিস সিটি নাও ডোথ, এই শহরটি এখন, ডোথের কোনো মিনিং হবে না, লাইক এ গার্মেন্ট, একটা পোশাকের মতো করে উইয়ার পরিধান করে আছে দ্য বিউটি অফ দ্য মর্নিং, সকালের সৌন্দর্যকে। বিউটি হচ্ছে সৌন্দর্য, মর্নিং হচ্ছে সকাল, সকালের সৌন্দর্যকে। এটা বোঝার সুবিধার জন্য এইভাবে তোমরা বুঝতে পারো যে দিস সিটি নাও উইয়ার দ্য বিউটি অফ দ্য মর্নিং লাইক এ গার্মেন্ট, অর্থাৎ এই শহরটি এখন পরিধান করে আছে সকালের সৌন্দর্যকে একটা পোশাকের মতো করে। এখানে দুটো জিনিস করা হয়েছে, প্রথমত হচ্ছে শহরটার ওপর ব্যক্তিসত্তা আরোপ করা হয়েছে, এখানেও পার্সনিফিকেশন করা হয়েছে, শহরটাকে পার্সনিফাই করা হয়েছে, এখানে শহরটিকে মনুষ্য রূপে দেখানো হয়েছে, শহরটা একটা মানুষের মতো করে আমরা যেমন পোশাক পরি সেখানে বলা হচ্ছে শহরটা পরিধান করে রয়েছে। আর দ্বিতীয়ত এখানে একটা কম্পারিজন রয়েছে, এখানে যে ফিগার অফ স্পিচটি রয়েছে সেটা হচ্ছে সিমিলি বলা হয়। তো এখানে কি করা হচ্ছে না, এখানে ওই শহরটি যে পরিধান করে আছে সকালের সৌন্দর্য সেটা বর্ণনা করতে গিয়ে একটা তুলনা করা হয়েছে, কম্পারিজন করা হয়েছে। কি সেই কম্পারিজন, না কবি এখানে এখানে করা হয়েছে কি না, বিউটি অফ দ্য মর্নিং, সকালের সৌন্দর্যকে পোশাকের সঙ্গে তুলনা করা হচ্ছে। সকালের আমরা যেমন পোশাক পরি, শহরটি পরিধান করে রয়েছে সকালের সৌন্দর্যকে, তাহলে এখানে সকালের সৌন্দর্যকে একটা পোশাকের সঙ্গে তুলনা করা হয়েছে। আমরা পোশাক পরি, সুন্দর সুন্দর পোশাক পরে আমাদেরকে দেখতে আরও সুন্দর লাগে, তেমনি করে এই শহরটিও সকালবেলায় কী হয়েছে, খুব সকালবেলায় কবি যখন ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপর অবস্থান করছিলেন তখন তিনি ওই লন্ডন শহরটিকে যে এত সুন্দর রূপে দেখতে পেয়েছিলেন। তাহলে কবি এখানে কল্পনা করছেন যে শহরটা যেন কী করে রয়েছে, সকালবেলা সৌন্দর্যকে পরিধান করে আরও সুন্দর হয়ে উঠেছে। তার জন্য বলা হচ্ছে এই শহরটি এখন একটা পোশাকের মতো করে সকালের সৌন্দর্যকে পরিধান করে আছে। তারপর বলা হচ্ছে সাইলেন্ট বেয়ার, এখানে দুটো অ্যাডজেক্টিভ ব্যবহার করা রয়েছে এবং এই দুটো অ্যাডজেক্টিভ কাকে কোয়ালিফাই করছে, কোন নাউনকে কোয়ালিফাই করছে, এখানে শহরটিকে কোয়ালিফাই করছে। এটি কার অ্যাডজেক্টিভ, কার বিশেষণ, শহরটির। কী বলা হচ্ছে, সাইলেন্ট, একটা হচ্ছে সাইলেন্ট নিস্তব্ধ, চুপচাপ, নীরব, বেয়ার হচ্ছে উন্মুক্ত, খোলা বা অনাবৃত। তাহলে শহরটি নিস্তব্ধ কেন, আমরা পরে যখন কবিতাটি আরও পড়বো তখন আরও ভালো করে বুঝতে পারবো। তো এখানে একটা অনুমান করা যেতে পারে বা এখানে এই রকমটি বলা যেতে পারে, তাহলে কবি কোন সময়ে শহরটিকে লক্ষ্য করেছিলেন বা দেখছিলেন, খুব সকালবেলায়, ভোরবেলায় বা প্রভাতে বলতে পারি, সেই সময় মানুষজন তখনও রাস্তায় বেরিয়ে আসেনি, নিত্যদিনের বা দৈনন্দিনের যে কাজকর্মগুলো সেগুলো তখনও শুরু হয়নি, গাড়ি ঘোড়া রাস্তায় চলাচল শুরু করেনি, তারপর কলকারখানাগুলো চলতে শুরু করেনি, তাহলে সেই কোলাহল ছিল না, চিৎকার চেঁচামেচি ছিল না, তাহলে শহরটিতে একটা নীরবতা বজায় ছিল। তার জন্য বলা হচ্ছে শহরটা সাইলেন্ট। আর বেয়ার কেন বলা হচ্ছে, আমরা কবিতার মধ্যে আরও তার বিস্তারিত আমরা তথ্য পাবো। তো বেয়ার কথাটা কেন বলা হচ্ছে একটু বলে রাখি এখানটায়, তার পরবর্তী পর্যায়ে যেখানে আরও বলা রয়েছে সেখানে আরও উল্লেখ করা হবে যে বেয়ার হচ্ছে অনাবৃত বা উন্মুক্ত বা খোলা। তাহলে যেহেতু সকালবেলাকার কথা বলা হচ্ছে, তাহলে আবার বলা যেতে পারে এরকম যে তখনও মানুষজন ঘর থেকে বেরিয়ে আসেনি, তখনও গাড়ি ঘোড়া রাস্তায় চলতে শুরু করেনি, তখনও কলকারখানাগুলো চালু হয়নি। তাহলে এই যে পরিবেশের ধুলোবালি বা কলকারখানা গাড়ির যে ধোঁয়া সেগুলো এখনও পর্যন্ত পরিবেশে কী রয়েছে, পরিবেশে দেখতে পাওয়া যাচ্ছিল না, যায়নি। তাহলে কী রয়েছে না, পরিবেশটা কী রয়েছে, একেবারে পরিষ্কার বা নির্মল বা স্বচ্ছ রয়েছে, কোনো কিছু আকাশটাকে বা বাতাসটাকে আবৃত করে রাখেনি বা ঘিরে রাখেনি বা ঢেকে রাখেনি। তার জন্যই বলা হচ্ছে বেয়ার, উন্মুক্ত। তাহলে একদিকে হচ্ছে পরিবেশের মধ্যে একটা শান্ত ভাব বজায় ছিল, একটা নিশ্চুপ ভাব, একটা চুপচাপ ভাব বজায় ছিল, তার জন্য হচ্ছে সাইলেন্ট, এবং অপরদিকে পরিবেশ ছিল নির্মল এবং পরিবেশ ছিল পরিচ্ছন্ন, তার জন্য এখানে বলা হচ্ছে বেয়ার, উন্মুক্ত বা অনাবৃত বা খোলা। তারপর বলা হচ্ছে কি, শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই। কবি কী কী বস্তুগুলোকে
লক্ষ্য করছিলেন ওই ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপর থেকে শিপস জাহাজগুলোকে। কবি লক্ষ্য করেছিলেন টেমস নদীতে জাহাজগুলো নোঙর দেওয়া রয়েছে। টাওয়ার্স, কবি দূর থেকে কি দেখতে পাচ্ছিলেন? টাওয়ার বলতে বোঝাচ্ছে চূড়া। এখানে ওই কবি ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপর থেকে লন্ডন শহরের যে উঁচু ইমারতগুলো রয়েছে, যে উঁচু বিল্ডিংগুলো, অট্টালিকাগুলো রয়েছে, তার যে উচ্চ যে চূড়াগুলো রয়েছে সেগুলো লক্ষ্য করছিলেন। সেগুলোকে বলা হচ্ছে ইংরেজিতে টাওয়ার্স। ডোমস হচ্ছে গম্বুজ। গম্বুজ হচ্ছে কি? যে উচ্চ ইমারতের ছাদটা হচ্ছে গোলাকার, তাকে বলা হয় গম্বুজ, ইংরেজিতে বলা হচ্ছে ডোমস। তাহলে কী কী দেখতে পেলেন এখনও পর্যন্ত উল্লেখ করা হয়েছে? শিপস জাহাজগুলো যেগুলো নদীতে ছিল, টাওয়ার্স চূড়াগুলো, ইমারতের উঁচু চূড়াগুলো, গম্বুজ, তারপর বলা হচ্ছে থিয়েটার্স। থিয়েটার নাট্য মন্দির বা নাট্যশালা, যেখানে নাটক মঞ্চস্থ হয়। থিয়েটার্স অ্যান্ড টেম্পেলস, টেম্পেল হচ্ছে মন্দির বা দেবালয়, যেখানে ঈশ্বরের আরাধনা করা হয় বা উপাসনা করা হয়, সেটা হচ্ছে টেম্পেলস। দেবালয় বলতে পারি বা মন্দির বলতে পারি। টেম্পলস লাই, লাই কথার এখানে যে অর্থে প্রযোজ্য হয়েছে সেটা হচ্ছে অবস্থান করা। সেগুলো অবস্থান করছে ওপেন আন টু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই। তাহলে সেগুলো অবস্থান করছে এবং কেমনভাবে অবস্থান করছে? ওপেন হচ্ছে একটু আগে ব্যবহার করা হয়েছিল যে শব্দটি, সেটা হচ্ছে বেয়ার। বেয়ার শব্দটা যে অর্থে প্রযোজ্য হয়েছিল, এখানে ওপেন শব্দটা একই অর্থে প্রযোজ্য হয়। ওপেন হচ্ছে উন্মুক্ত বা অনাবৃত বা খোলা। তাহলে যেগুলো হচ্ছে এই যে বস্তুগুলোর কথা বলা হলো, এগুলো হচ্ছে অবস্থান করছে কিভাবে? ওপেন, উন্মুক্ত বা অনাবৃত বা খোলা। কতদূর পর্যন্ত? আনটু কথাটা টু যে অর্থে প্রযোজ্য হয়, আনটু কথাটাও এখানে সেই একই অর্থে প্রযোজ্য হয়। ওপেন আনটু দ্য ফিল্ডস বলতে বোঝানো হচ্ছে ওপেন টু দ্য ফিল্ডস। তাহলে উন্মুক্ত বা অনাবৃত কতদূর পর্যন্ত? ওপেন টু দ্য ফিল্ডস, মাঠগুলো পর্যন্ত। দূরে যে মাঠগুলো দেখতে পাওয়া যাচ্ছিল সেই মাঠগুলো পর্যন্ত, অ্যান্ড টু দ্য স্কাই, এবং আকাশ পর্যন্ত। তাহলে এই সমস্ত বস্তুগুলোকে কবি ওই জাহাজ, চূড়া, গম্বুজ, নাট্যশালা, দেবালয়, এই সমস্ত বস্তুগুলোকে কবি কতদূর পর্যন্ত দেখতে পাচ্ছিলেন? উন্মুক্তভাবে বা অনাবৃতভাবে একেবারে মাঠগুলো পর্যন্ত এবং দূরের আকাশ পর্যন্ত। অর্থাৎ কবি যদি অনুভূমিকভাবে তাকিয়ে থাকেন তাহলে মাঠগুলো পর্যন্ত দেখতে পাচ্ছিলেন, এবং কবি যদি উপর দিকে তাকিয়ে থাকেন, ভার্টিক্যালি তাকিয়ে থাকেন, তাহলে আকাশ পর্যন্ত। অর্থাৎ ওপর দিকে আকাশ পর্যন্ত তাকিয়ে থাকলেও সুউচ্চ আকাশ পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছিল, এবং দূরে মাঠগুলির দিকে তাকালে মাঠগুলি পর্যন্ত পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছিল। এখানেও কিন্তু ইঙ্গিত দেওয়া হচ্ছে পরিবেশটা ছিল একেবারে স্বচ্ছ এবং পরিষ্কার। তারপর কি বলা হচ্ছে? তারপর বলা হচ্ছে অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার। যে কথাটা বলা হচ্ছে, অল হচ্ছে সকল কিছু, এভরিথিং। অল ব্রাইট হচ্ছে উজ্জ্বল, অ্যান্ড গ্লিটারিং মানে ঝকঝকে বা চকচকে, ইন দ্য স্মোকলেস এয়ার। স্মোকলেস মানে ধোঁয়াহীন, এয়ার মানে বাতাস। তাহলে এটা অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার বলতে বোঝানো হচ্ছে যে সকল কিছু, সব কিছু, আসলে বলতে চাওয়া হচ্ছে এভরিথিং লুকস ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার। সব কিছুকেই ধোঁয়াহীন বাতাসের মধ্যে উজ্জ্বল এবং চকচকে দেখতে লাগছে। তাহলে একটু আগে উল্লেখ করা হয়েছিল যে পরিবেশ ছিল নির্মল, পরিবেশ ছিল স্বচ্ছ। এখানে স্মোকলেস এয়ারের কথা বলা হচ্ছে, ধোঁয়াহীন। বাতাসের মধ্যে কোনো ধোঁয়া ছিল না, না ছিল কলকারখানার ধোঁয়া, না ছিল অন্যান্য কোনো গাড়ির ধোঁয়া। তাহলে বাতাস ছিল একেবারে ধোঁয়াহীন, স্বচ্ছ, পরিষ্কার, নির্মল। এবং সেই নির্মল পরিবেশে ধোঁয়াহীন বাতাসের মধ্যে সব কিছুকেই কেমন দেখাচ্ছিল? ব্রাইট অ্যান্ড গ্লিটারিং, উজ্জ্বল এবং চকচকে। তারপর বলা হচ্ছে কি? নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিভ ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, ভ্যালি, রক অর হিল। কি বলা হচ্ছে? নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিভ। এখানে নেভারের পরে ডিড অক্সিলিয়ারি ব্যবহার করা হয়েছে। এখানেও ডিড অক্সিলিয়ারি ব্যবহারের মধ্য দিয়ে এখানে সেন্টেন্সের মধ্যে বিশেষ কোনো অর্থ এখানে আসছে না। এখানে বোঝার সুবিধার জন্য বা এই অংশটির অর্থটি ভালো করে, বাংলা অর্থটি ভালো করে বোঝার জন্য আমরা বাক্যটাকে এইরকম করে সাজিয়ে বলতে পারি। সান নেভার, এখানে ডিড অক্সিলিয়ারিটি বাদ দিয়ে আমরা বলছি অর্থটা বোঝার জন্য ভালো করে। সান নেভার মোর বিউটিফুলি, ডিডটা বাদ দিলে আমরা পড়বো স্টিপড। সান নেভার মোর বিউটিফুলি স্টিপড ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, ভ্যালি, রক অর হিল। তাহলে কি মানে হচ্ছে, কি বাংলা অর্থ হচ্ছে? সান হচ্ছে সূর্য, কবি এখানে সানের রেখে তা ব্যবহার করেনি, যাই হোক সান হচ্ছে সূর্য, নেভার কখনোই না, মোর বিউটিফুল হচ্ছে আরও সুন্দরভাবে, স্টিফ হচ্ছে স্নাত করা বা পরিস্নাত করা বা ধুইয়ে দেওয়া, ধোয়া।
তাহলে সূর্য কখনোই কি বলছে, সূর্য কখনোই আরও সুন্দরভাবে ধুইয়ে দেয়নি বা পরিস্নাত করেনি। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, হিজ হচ্ছে তার, ফার্স্ট হচ্ছে প্রথম, স্প্লেন্ডার হচ্ছে কি ঔজ্জ্বল্য, প্রভা, দীপ্তি বা দ্যুতি বলা যেতে পারে। এখানে হিজ ফার্স্ট স্প্লেন্ডার বলতে বোঝানো হচ্ছে দ্য ফার্স্ট রেইজ অফ দ্য সান, সূর্যের প্রথম কিরণমালাগুলোকে বা আলোকমালাগুলোকে বোঝানো হচ্ছে। তাহলে কী বলা যেতে পারে এখানে, তার প্রথম কিরণে, প্রথম প্রভায় বা প্রথম আলোতে। কাদেরকে? ভ্যালি হচ্ছে উপত্যকা, রক হচ্ছে শিলা, আর হিল হচ্ছে পাহাড়। তাহলে পুরোটা সাজিয়ে একসঙ্গে বলা যেতে পারে বাংলা অর্থ, সূর্য কখনোই তার প্রথম কিরণে, প্রথম আলোয় বা প্রথম প্রভাতে উপত্যকা, শিলা অথবা পাহাড়কে আরও সুন্দরভাবে পরিস্নাত করেনি বা করতে পারেনি। তাহলে যখন সূর্য ওঠে সকালবেলাকার সূর্যের আলো, সূর্যের প্রথম আলোগুলো কাদেরকে পরিস্নাত করে? না, ওই উপত্যকা, শিলা অথবা পাহাড়কে। এটার মধ্য দিয়ে কবি কী বলতে চেয়েছেন? এখানে দুটো কাজ করা হয়েছে। এখানে সূর্যের ওপর ব্যক্তিসত্তা আরোপ করা হয়েছে, পার্সনিফাই করা হয়েছে, এবং এখানে একটা সুপ্ত কী রয়েছে? কম্পারিজন রয়েছে, তুলনা রয়েছে। তাহলে সূর্যটাকে এখানে সূর্যের ওপর মনুষ্য গুণ আরোপ করা হয়েছে, তাকে মানুষের মতো করে দেখানো হচ্ছে। শেষ কী করছে? পরিস্নাত করছে বা ধুইয়ে দিচ্ছে, তারপর মনুষ্য গুণ আরোপ করা হচ্ছে। আর কম্পারিজন কোনটি? না, আর কম্পারিজন রয়েছে কি এখানে, একটা সুপ্ত কম্পারিজন রয়েছে। সেটা হচ্ছে কি না, সূর্যের যে আলো, সূর্যের যে কিরণ, সেই সূর্যের কিরণকে তুলনা করা হচ্ছে জলের সঙ্গে। যেমন করে কি করি আমরা, জল দিয়ে কোনো কিছুকে ধুইয়ে দিই আমরা, তেমনি করে সূর্য তার কিরণ দিয়ে ধুইয়ে দিচ্ছে কাদেরকে? উপত্যকা, শিলা এবং পাহাড়কে। এবং এই দুটো লাইনের মধ্য দিয়ে কবি কী বলতে চেয়েছেন? না, সূর্য তার আলোকমালায়, কিরণে উপত্যকা, শিলা অথবা পাহাড়গুলোকে আরও সুন্দর করে তোলে, কিন্তু যতটা পরিমাণ সুন্দর হয়ে ওঠে ওই লন্ডন শহরটি সূর্যের প্রথম কিরণে বা প্রথম প্রভায়, ততটা সুন্দর হয়তো হয়ে ওঠে না। সূর্য অতটা সুন্দর তাদেরকে করে তুলতে পারে না তার ওই প্রথম কিরণে। তার জন্য এখানে বলছেন কবি যে সূর্য কখনোই তার প্রথম কিরণে, প্রথম প্রভায় উপত্যকা, শিলা অথবা পাহাড়কে আরও সুন্দরভাবে পরিস্নাত করেনি। সূর্যের প্রথম কিরণ উপত্যকা, শিলা অথবা পাহাড়ের ওপর পড়ে, তাদেরকে দেখতে সুন্দর লাগে, এবং কবি সেটা কল্পনা করেছেন বা তুলনা করেছেন যে সূর্যের আলো যখন ওই উপত্যকা, শিলা অথবা পাহাড়কে আলোকিত করে, কবি কল্পনা করেছেন বা তুলনা করেছেন যেন সূর্য কী করছে? জল দিয়ে তাদেরকে ধুইয়ে দিচ্ছে, তাদের কিরণ দিয়ে তাদেরকে ধুইয়ে দিচ্ছে। এখানে সূর্যের কিরণটাকে তুলনা করা হচ্ছে জলের সঙ্গে। জল দিয়ে ধুয়ে দিচ্ছে না, সূর্যের কিরণটাকে তুলনা করা হচ্ছে জলের সঙ্গে। জল দিয়ে যেমন কোনো বস্তুকে ধুইয়ে দেওয়া হয়, সূর্যের আলো দিয়ে, আলোক ছটা দিয়ে যেন এই উপত্যকা, শিলা অথবা পাহাড় ধৌত হচ্ছে, এবং ধৌত হওয়ার পরে সেগুলো আরও সুন্দর রূপ ধারণ করছে। কিন্তু এতটা সুন্দর নয় যতটা সুন্দর দেখতে লাগছে লন্ডন শহরটিকে, ওই সূর্য স্নাত লন্ডন শহরটিকে। তার জন্যই বলছে, নেভার ডিড সান মোর বিউটিফুল স্টিভ ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি, রক অর হিল। সূর্য কখনোই তার প্রথম কিরণে উপত্যকা, শিলা অথবা পাহাড়কে আরও সুন্দরভাবে পরিস্নাত করতে পারেনি। তারপর বলছে, নিয়ার সো আই নেভার ফিল্ড এ কাম সো ডিপ। নিয়র এখানে কি করা হচ্ছে? না, নেভার শব্দটাকে অ্যাপোস্ট্রফি ব্যবহার করে ভিটাকে তুলে দেওয়া হয়েছে, এবং সংক্ষিপ্ত আকারে লেখা রয়েছে সেখানে নিয়ার। তাহলে এখানে স্পেলিংটা হবে, এখানে উচ্চারণটা হবে, স্পেলিং বলছি, উচ্চারণটা হবে এখানে নিয়র, কিন্তু আমরা বুঝবো হচ্ছে নেভার। তাহলে নিয়র স আই, অর্থাৎ আই নেভার স, আমি কখনোই দেখিনি। নেভার ফেল্ট, দ্যাট মিন্স আই নেভার ফেল্ট, আমি কখনোই অনুভব করিনি, আমি কখনোই দেখিনি, আমি কখনোই অনুভব করিনি। এই কাম সো ডিপ, এ হচ্ছে একটা, কাম বলতে বোঝায় শান্ত, কিন্তু এখানে কাম শব্দটি ব্যবহার করা হচ্ছে নাউন অর্থে। আমরা বলবো শান্তি বা প্রশান্তি। সো ডিপ, এত গভীর, এত গভীর একটা প্রশান্তি বা শান্তির ভাব আমি কখনোই দেখিনি বা অনুভব করিনি। লন্ডন শহরের সৌন্দর্য দেখার পর, সুন্দর লন্ডন শহরটিকে দেখার পর কবির মনের মধ্যে যে প্রশান্তির ভাব জন্ম নিয়েছিল বা উদয় হয়েছিল, সেটা তিনি কখনোই এর আগে অনুভব করেননি। তার জন্য কবি বলছেন, আমি কখনোই দেখিনি, আমি কখনোই অনুভব করিনি এত গভীর একটা প্রশান্তি। এখানে কাম শব্দটা কামনেস অর্থে প্রযোজ্য হচ্ছে। তারপর বলা হচ্ছে, দ্য রিভার গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট উইল। দ্য রিভার, নদী, যেমন আগের ক্ষেত্রে কবি লন্ডন শহরটার ক্ষেত্রে লন্ডনের নাম উল্লেখ না করে দিস সিটি বলেছিলেন এই শহরটি, তেমনি করে এখানেও নদীটির নাম উল্লেখ না করে বলছেন দ্য রিভার। তাহলে আমাদের এখানে বুঝতে অসুবিধা হচ্ছে না, এখানে নদী বলতে কোন নদীর কথা বলা হচ্ছে? অবশ্যই টেমস নদীর কথা বলা হচ্ছে। দ্য রিভার বলতে বোঝানো হচ্ছে দ্য টেমস, টেমস নদী। গ্লাইডেথ, গ্লাইডেথ মিন্স গ্লাইডস, নদী
ধীরে বয়ে চলে, গ্লাইড মানে হচ্ছে ধীরে ধীরে বয়ে যাওয়া, অ্যাট হিজ মানে তার, ওন মানে নিজের, সুইট মানে মিষ্টি বা মধুর, উইল মানে হচ্ছে ইচ্ছা। এখানে উইল হচ্ছে ইচ্ছা, নাউন। তাহলে নদী তার আপন মধুর ইচ্ছায় বয়ে চলে। এখানেও কি করা হচ্ছে, নদীর ওপর ব্যক্তিসত্তা আরোপ করা হয়েছে। নদী তার আপন ইচ্ছায় ধীরে ধীরে বয়ে চলে। এবং তারপর কবি কী বলছেন, ডিয়ার গড, অর্থাৎ বলবো হে ঈশ্বর, ওগো ঈশ্বর, হে ভগবান, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ। দ্য ভেরি হাউসেস, ভেরি শব্দটা সাধারণত অ্যাডভার্ব অর্থে প্রযোজ্য হয়, কিন্তু এখানে হাউসেসের পূর্বে বসে, নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ করেছে। তাহলে এখানে দ্য ভেরি হাউসেস বলতে কী বোঝানো হচ্ছে, এই বাড়িগুলি পর্যন্ত, এই বাড়িগুলিও, সিম বাড়িগুলিকে পর্যন্ত মনে হচ্ছে, কেমন মনে হচ্ছে, অ্যাসলিপ, ঘুমন্ত বলে মনে হচ্ছে। অ্যাসলিপ হচ্ছে ঘুমন্ত। তাহলে হে ঈশ্বর, এই বাড়িগুলিকে পর্যন্ত ঘুমন্ত বলে মনে হচ্ছে। এই বাড়িগুলি বলতে কোন বাড়িগুলির কথা বলা হচ্ছে, লন্ডন শহরের যে বাড়িগুলি দৃশ্যমান হচ্ছে ওই ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপর থেকে কবি লক্ষ্য করছেন বা দেখতে পাচ্ছেন, সেই বাড়িগুলিকে বোঝানো হচ্ছে। কবি দূর থেকে দেখতে পাচ্ছেন বাড়িগুলি ঘুমন্ত, বাড়িগুলিকে ঘুমন্ত বলে মনে হচ্ছে। এখানে বাড়িগুলোর ওপরও ব্যক্তিসত্তা আরোপ করা হয়েছে, সেগুলোকেও পার্সনিফাই করা হয়েছে। তাহলে বাড়িগুলো ঘুমিয়ে রয়েছে বলতে কী বোঝানো হচ্ছে, না বাড়িগুলোর থেকে মানুষজন এখনও বেরিয়ে আসেনি, মানুষজন এখন তাদের দৈনন্দিন কাজকর্ম শুরু করেনি, বাড়ির মধ্যে কার্যে কলরব বা চিৎকার চেঁচামেচি হয়তো শুরু হয়নি, অর্থাৎ বাড়িগুলোকে মনে হচ্ছে যেন কী রয়েছে, ঘুমিয়ে রয়েছে। দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, অর্থাৎ কী বলতে পারি, বাড়িগুলিকে পর্যন্ত ঘুমন্ত বলে মনে হচ্ছে। এবং এই কবিতাটির লাস্ট লাইন হচ্ছে, অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল। অ্যান্ড অল, এবং কী বলা হচ্ছে, অল দ্যাট হচ্ছে ওই, মাইটি হার্ট, মাইটি শব্দটা দুটো অর্থে প্রযোজ্য হয়, একটা হচ্ছে শক্তিশালী, অপরটা হচ্ছে বিশাল আয়তন বা বিশাল আকার। এখানে বিশাল আয়তন বা বিশাল আকার অর্থে ব্যবহার করা হচ্ছে। কী বলা হচ্ছে, এবং বিশাল আকার কী বলা হচ্ছে, মাইটি হার্ট বলা হচ্ছে বিশাল আকার হৃৎপিণ্ড বা বিশাল আকার হৃদয়, কী রয়েছে, হৃদয়টি, ইজ লাইং স্টিল, লাইং মানে শুয়ে রয়েছে, স্টিল হচ্ছে স্থির বা চুপচাপ, স্থির হয়ে শুয়ে আছে। এর আক্ষরিক অর্থ, শেষ লাইনটির আক্ষরিক অর্থ কী হচ্ছে, এবং ওই বিশালাকার হৃদয়টি বা হৃৎপিণ্ডটি স্থিরভাবে শুয়ে আছে। এটি হচ্ছে আক্ষরিক অর্থ। এখানে বিশালাকার হৃদয় বা হৃৎপিণ্ড বলতে কী বোঝানো হচ্ছে বা কাকে বোঝানো হচ্ছে, এখানে বিশালাকার হৃৎপিণ্ড বলতে বোঝানো হচ্ছে লন্ডন শহরটিকে। এখানে লন্ডন শহরটিকে কী করা হচ্ছে, বিশালাকার হৃৎপিণ্ড বলে আখ্যা দেওয়া হচ্ছে। তাহলে এখানে লন্ডন শহরটিকে একটা বিশালাকার হৃদয়ের সঙ্গে কী করা হচ্ছে, তুলনা করা রয়েছে, এখানে একটা কম্পারিজন রয়েছে। তাহলে লন্ডন শহরটাকে বলা হচ্ছে বিশালাকার হৃদয়, এবং সেটি কেমন অবস্থা রয়েছে, লাইং রয়েছে, শুয়ে রয়েছে, কেমনভাবে, স্থিরভাবে। আগেও বলা হয়েছিল যে সেখানে কবি লন্ডন শহরটির বর্ণনা করতে যে করে দুটো অ্যাডজেক্টিভ ব্যবহার করেছেন, একটা হচ্ছে সাইলেন্ট, অপরটা হচ্ছে বেয়ার। সাইলেন্ট হচ্ছে চুপচাপ, নিস্তব্ধ, নীরব। তাহলে কি হয়েছে, খুব সকালবেলায় প্রত্যুষে বা প্রভাতে, তখনও দিনের কর্মব্যস্ততা শুরু হয়নি, মানুষজন ঘর থেকে বেরিয়ে আসেনি, গাড়ি ঘোড়া চলতে শুরু করেনি, কলকারখানাগুলো চালু হয়নি, তার জন্যই বাতাস ছিল ধোঁয়াহীন। তাহলে কি রয়েছে, তখনও পর্যন্ত লন্ডন শহরটা কেমন অবস্থায় রয়েছে, লন্ডন শহরটা যেন স্থির অবস্থায় রয়েছে, যেন ঘুমিয়ে রয়েছে। তার জন্য কবি কি বলছেন, যে বিশালাকার হৃদয়টি কি রয়েছে, তখনও স্থির হয়ে শুয়ে রয়েছে। যদিও এই যে স্থিরতা, সেই স্থিরতা হচ্ছে চিরকালীন স্থিরতা নয়, চিরকালের জন্য নয়। এই বিশালাকার হৃৎপিণ্ডের স্থিরতা হয়তো খানিকক্ষণ পরেই কেটে যাবে, আবার হৃৎপিণ্ড কী হবে, সচল হবে। এইভাবে কবি কী করেছেন, লন্ডন শহরটির সৌন্দর্যের প্রশংসা করেছেন এই কবিতার মধ্য দিয়ে। তো এখন এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবে, আর যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।